দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বোঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে, সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেহেতু বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল। এখন আসলে কিছু করার নেই, আপনার সব রিপোর্ট এখানে। আপনি ইচ্ছে করলে অন্য ডাক্তার দেখাতে পারেন। ঠিক আছে, চলো সাব্বির। শালা ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ওই ফকিন্নির বাচ্চারে একদম বরবাদ করে ফেলা। শোনো না জান, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুই কি ফিডার খাইস? একা একা বাইরে যাইতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করব, সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? কে ফকিন্নির বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিন্নির বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আপনার মেয়েকে বুঝান, আমার কাজে যদি কেউ বাধা দেয় না, তাহলে কিন্তু তার খবর আছে। আর শুনেন, সবসময় বিয়ে বিয়ে করবেন না, একদম ভদ্রলোকের মতো থাকবেন। মেঘলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। মেঘলার আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? কিছু না, ভাবছি কি ভাবছো? ভাবছি এতটুকু জীবনে কত কিছুই না ঘটে গেল। স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে নিজের অনুভূতিগুলোই দাফন করতে হয়। ভুল সময়ে ভুল মানুষের প্রতি মায়া জন্মালে সঠিক সময় তা তো মনে পড়বেই। বৃষ্টি, আমরা মানুষটা না বড় অদ্ভুত। যে যাকে চায় সে তাকে পায় না, আর যাকে চাই না তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। মানুষের জীবন বড়ই রহস্যময়। সাব্বির, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু বলেছিলে অতীতের কথা মনে করে বর্তমান সম্পর্ক নষ্ট করবে না। এসব পুরনো কথা বাদ দাও। কি রে মা, অফিস থেকে আইসা ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছস? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না আব্বা, ভাল লাগতেছে না কিছু। নিজের পোড়া কপালটার কথা চিন্তা করতেছি। এইভাবে বলিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব। ভরসা ভরসা নাই আম্মা। ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়া দিছিলাম, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ বেমানি করে আরেকজনের বিয়া করে চলে গেছে। এটাও মাইনা নিলাম। আমার একটা সন্তান আইতাছে, এখন এই সন্তানের বাপ সন্তানের পরিচয় নিতে রাজি না। এত কিছুর পরে আমি কেমনে ঠিক থাকুম কর?
আব্বা, আমি কি এতই খারাপ? আমার লগে কি এত কিছু হইতে হইল? আমার লগে কি একটু ভালো কিছু হইতে পারলো না জীবনে? মানে ও বাপ, একটু ধৈর্য ধর মা, সব কিছু আল্লাহ দেখে পরীক্ষা করে, বুঝলো? একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবো। কত ধৈর্য তোর আব্বা, আল্লাহ আমার আর কত পরীক্ষা নেই। আমি যে আর পারতাছি না, আমার দেহ দেয়ালে পিঠ ঠিক হয়ে গেছে। আব্বা, ও আব্বা, তোমরা দুইজনের আমি একটা কথা কইতে চাই। কবা আজকে রাতুলে আইছিল আমার অফিসে, আমার অনেক আজে বাজে কথা কইছে। তোমরা এমন করো না, ওরে এত সাহস দিও না, ওরে আর এই বাড়িতে আইতে দিও না। আমি ওরে বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি, আমি শান্তিতে আছি। আমি আর কোনো অশান্তি চাই না। বাবা, তুই যা চাবি তাই হবে বাবা, তুই চিন্তা করিস না বাবা। আব্বা, ধৈর্য ধর মা। বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এতক্ষণে বাসায় আসার সময় হলো? সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। কি বলছো এসব? আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। তুমি এভাবে কথা বলছো কেন? কাজ ছিল? কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেখানে তুমি আমাকে না নিয়ে গিয়ে সাব্বিরকে নিয়ে গেছো? অনেক, তুমি কিন্তু শুধু শুধু আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দেখো অনিক, রাগ করাটা তোমার অধিকার, কিন্তু অসম্মান করাটা তোমার দিন দিন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সন্দেহের দেওয়াল যখন উঁচু হয়ে যায় তখন সত্য কথাগুলো প্রতিধ্বনি ফিরে আসে, কারো কান পর্যন্ত পৌঁছায় না। কি বোঝাতে চাচ্ছ তুমি? এই পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে বিয়ের আগে তো আমি তোমাকে ভালোই বাসতাম, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আর এখন তুমি আমার ভালোবাসাটা নষ্ট করতেছো। অনেক, কি বলছো তুমি এসব? কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এখানে কথা বলতে চাই না, তোমার সাথে আমি বাইরে যেয়ে কথা বলবো। বাইরে চলো। ওকে, চলো। কোথায় যাচ্ছ তোমরা? তুমি যখন বাইরে গিয়েছিলে তখন তো আমাকে বলে যাওনি, এখন কেন আমি তোমাকে কৈফিয়ত দিব? কি ব্যাপার, বাইরে ডাকলে যে? সবসময় আপন মানুষগুলো কেন বেইমানি করে? বিশ্বাসের শ্বাস যখন ফুরিয়ে যায় তখন মানুষ বেঁচে থেকেও মরে যায়। আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন করেছে? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলে বলো, দেখে আমি কোনো সমাধান দিতে পারি কিনা। সমাধান? তুমি দেবে আমাকে সমাধান? আচ্ছা সাব্বির, তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আচ্ছা, আমি না বুঝতে পারছি না, বন্ধু বানানো ভুল হবে কেন? আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে সরাসরি বলো। বলছি বলছি এটা পড়ো। চিঠি? জোরে জোরে পড়ো।
প্রিয় বৃষ্টি। কি হলো, চুপ হয়ে গেলে যে? সুন্দরভাবে পড়ো, ইমোশন দিয়ে পড়ো, যেন শুনতে ভালো লাগে। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানা। কি হলো, আবার চুপ হয়ে গেলে যে? পড়ো, জোরে জোরে পড়ো। এই চিঠি তুমি কোথায় পেলে? তুমি আমার ওয়াইফকে লাভ লেটার দিয়েছো? বন্ধু হয়ে বন্ধুর ওয়াইফকে প্রপোজাল দাও? এতটা বেইমান তুমি? অনেক তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। ভুল? আমি তোমাকে ভুল বুঝছি? সব প্রমাণ তো তোমার কাছেই। হ্যাঁ, তুমি ভুল, কারণ এই চিঠি আমি ওকে এখন দেইনি, তোমার বিয়ের আগে দিয়েছি। তখন বৃষ্টি অ্যাক্সিডেন্ট হয়নি, এটা তখনকার চিঠি। মানে তুমি বৃষ্টিকে আগে থেকেই চিনো? তখন আমি বৃষ্টিকে ভালোবেসে চিঠিটা দিয়েছিলাম, ভার্সিটিতে একসাথে পড়তাম। আই লাভ ইউ বৃষ্টি। এই না, আমার না বলা কথাগুলো এখানে লেখা আছে। উঠো। এসব কি সাব্বির? আমি তো তোমাকে আগেই বলেছি। বৃষ্টি, তুমি এভাবে আর আমাকে কত ফিরিয়ে দিবে বলো? দেখো সাব্বির, আমি তোমাকে মিথ্যে আশা দিয়ে ছোট করতে চাই না, কিন্তু তুমি আমাকে যে চোখে দেখো আমি তোমাকে সেই চোখে কোনোদিনই দেখতে পারবো না। কারণটা কি সে অনেক? যে মানুষটা তোমার দিকে একবার ফিরেও তাকায় না, তার জন্য কেন নিজের জীবনটা এভাবে আটকে রাখছো? ভালোবাসা কোনো হিসেব নিকেশ না। সে আমাকে ভালোবাসেনি, তাতে কি হয়েছে? আমি তো তাকে ভালোবাসি। সে হয়তো কোনোদিন বুঝবেই না তার প্রতি আমার ভালোবাসা, তাতেও কোনো সমস্যা নেই। তবুও তার প্রতি যে আমার ভালো লাগা, এটা আমি অন্য কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। অনেক শুধু আমার কাছে একটা নাম নয়, একটা বিশ্বাস। অদ্ভুত না, তুমি অনেকের অবহেলা নিয়ে সুখী, আর আমি তোমার প্রত্যাখ্যানটা নিয়েও আগলে রাখতে চাই। জানো বৃষ্টি, ভালোবাসা সবার জীবনে পূর্ণতা নিয়ে আসে না, কেউ পায়, কেউ হারায়, আর কেউ বা আমার মতো দূর থেকেই সারা জীবন কাটিয়ে দেয়। তুমি আমাকে ভুল বোঝো না, তোমার এই পবিত্র ভালোবাসাটা আমার জন্য বরাদ্দ ছিল না, এটাই আমার আক্ষেপ। বৃষ্টি, তোমার অনেককে তুমি যেভাবে আজীবন ভালোবেসে যাবে, আমার হৃদয়ের গভীরেও তুমি সেভাবেই থেকে যাও। তোমার কোনো দায়বদ্ধতা নেই আমার প্রতি। আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। হ্যালো। হ্যালো অনিক, কোথায় তুমি? তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা? তুমি তো বলেছিলে সুযোগ পেলে আসবে। সুযোগ তো হয়নি, সেই জন্যই আমি তোমাকে জানাইনি। বৃষ্টি, রাইট নাও আই এম সো বিজি। তুমি কেন আমার দিকটা বুঝতে পারছো না? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে কথা না বলে আমার ভালো লাগে না। না, আমি বুঝতে চাই না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি কখনোই বুঝতে চাই না। আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি, আমি আমার ক্যারিয়ার করতে চাই, আমি অনেক বড় হতে চাই। আমি এতিম একটা ছেলে, আমি আমার লাইফে অনেক ভালো কিছু করতে চাই। তুমি এটা বোঝার চেষ্টা করো না কেন? তাতে কি হয়েছে? তুমি কি তোমার এই সংগ্রামী জীবনের সঙ্গে আমাকে করতে পারো না? আমি তোমাকে কতবার বলবো, আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনতে চাই না। দেখো, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি এতিম একটা ছেলে। আমি কোনোভাবেই চাই না আমি আমার লক্ষ্য থেকে এক পা পিছনে চলে যাই। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি যদি তোমাকে এখন বিয়ে করি তাহলে আমি আমার লক্ষ্য থেকে ছিটকে যাব। আর আমি খুব ভালো মতোই জানি
তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার বাবা এগুলো নিয়ে অহংকার করতে পারে, একটা ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি আর কখনো বিরক্ত করব না তোমাকে। বৃষ্টি, বৃষ্টি আসলে তোমাকে খুব ভালোবাসে। সেদিন আমাকে বৃষ্টি অনেকবার কল করেছিল, কিন্তু আমি ব্যস্ততার জন্য ওর সাথে দেখা করতে পারিনি। তারপর আসলে আমার প্রতি বৃষ্টি কখনো ভালোবাসা জন্মায়নি। বৃষ্টি তোমাকে খুব ভালোবাসে। ও, বৃষ্টির একটা পা অচল হয়ে গেল আর এই জন্য তোমার ভালোবাসা অচল হয়ে গেল? আমি চেয়েছিলাম বৃষ্টিকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে, কিন্তু বৃষ্টি চায়নি। সে আমাকে বলেছিল যে আমার একটা পা অচল হয়ে গেছে, তাই বলে ভেবো না আমি তোমাকে ভালোবাসি। সে আসলে তোমাকে ভালোবাসে, আমাকে না। তারপর সে বলেছিল আমি যদি বন্ধু হয়ে থাকতে পারি সে আমার সাথে সারা জীবন থাকবে। তাই আর কি, বন্ধু হয়ে তার বাবার অফিসে চাকরি করছি। সে আসলে আমাকে না, তোমাকে ভালোবাসে। বৃষ্টি যদি আমাকেই ভালোবাসতো তাহলে তোমরা আজকে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? আমরা তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো বাবা হতে চাও, তাই সে আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে পরামর্শ নিতে সে আসলে এ সময় মা হতে পারবে কিনা। ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ তার পবিত্রতা রক্ষা হয়। তুমি এমন কিছু করো না যেটাতে সবকিছু নষ্ট হয়ে যায়। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইসেন লগে করে আবার হ্যাগল হয়েছে। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। মেয়েটার লাশ একটা নির্জন রাস্তার মধ্যে পড়েছিল, আর একটা লোক মেয়েটার মৃতদেহটাকে টুকরো টুকরো করে কাটছিল। তাই আমি মেয়েটাকে তুলে নিয়ে এই মর্গে এসেছি। এই কথাগুলোই লোকটা বলছিল কাঁপতে কাঁপতে। মর্গ বা লাশ কাটা ঘরকে খুব ভয়ঙ্কর জায়গা বলা হয়। বলা হয় মৃতদের জগৎ আর জীবিতদের জগতের মধ্যে লাশ কাটা ঘর একটা দরজার মতো কাজ করে, এবং এই লাশ কাটা ঘরটার একটা মৃতদেহ রাখার ঠান্ডা ফ্রিজের মধ্যে সে অপেক্ষা করছিল। অনেকদিন আগেকার একটা মৃতদেহ মর্গে এসে হঠাৎ জীবিত হয়ে উঠল। এক শয়তান তার ভেতরে বসবাস করত অনেক দিন ধরে। একটা লাশ কাটা ঘরে মৃতদেহের সাথে শয়তান কি করে আজ জানতে পারবে? একটা সেরা হরর থ্রিলার। চীনে কাহিনী অফিসিয়াল প্রেজেন্টস দ্য পজিশন অফ হানা গ্রেস। মুভি শুরু হয়, দেখা যায় 15 বছরের এক মেয়ে যার নাম হানা। তার শরীর একজন ভয়ঙ্কর শয়তান দখল করে নিয়েছে। দুজন তান্ত্রিক তার উপরে এক্সোরসিজম শুরু করে, মানে তারা চেষ্টা করছিল সেই শয়তানটাকে হানার শরীর থেকে বের করে দিতে। কিন্তু এই শয়তানটা এতটাই শক্তিশালী ছিল যে বারবার এক্সোরসিজম করার পরেও হানার শরীর সে কিছুতেই ছাড়তে চায় না। হানাকে বিছানায় বেঁধে রাখা ছিল। হঠাৎ তার ভেতরে শয়তান জেগে ওঠে আর এক মুহূর্তের মধ্যে তাদের দুজনের মধ্যে একজনকে তুলে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। এতটাই জোরে ছুঁড়ে মারে যে তার শরীরটা দেয়ালে গেঁথে যায়। আরেকজনকে শূন্যে তুলে দেয়। কিন্তু তখন হানার বাবা সহ্য না করতে পেরে সেই লোকটাকে বাঁচানোর জন্য নিজের মেয়ের মুখে বালিশ চেপে ধরে, আর ধীরে ধীরে হানার মৃত্যু হয়। হানার মৃত্যু হয়েছে আজ প্রায় 3 মাস হলো। 3 মাস পরের দৃশ্য দেখানো হয় মেগানকে। মেগান বোস্টন শহরের একজন প্রাক্তন পুলিশ অফিসার। তার প্রেমিক মারা যাওয়ার পর থেকে সে পুরো ভেঙে পড়েছে। ধীরে ধীরে ওষুধ আর মদ্যপানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল, আর এই কারণেই তাকে পুলিশের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে সময়ের সাথে সাথে মেগান অনেক চেষ্টা করে এবং নেশা ছেড়ে দেয়। যদিও মাঝে মাঝে মানসিক চাপ বাড়লে তার আবার ওষুধ খেতে ইচ্ছে করে, তবুও নিজেকে সামলে রাখে। একদিন সে বোস্টন মেট্রো হাসপাতালে তার এক বান্ধবীর সাথে দেখা করতে যায়। বান্ধবী এখানে নার্স হিসেবে কাজ করে। সে বান্ধবী হাসপাতালের একটা মর্গে তাকে চাকরির ব্যবস্থা করে দেয়। মানে আর কোনো জায়গা পায়নি, একদম লাশ কাটা ঘরে চাকরি। যাই হোক, প্রথম দিন তাকে একটা ডাক্তার সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে কাজ করতে হবে। মেগানের কাজ ছিল রাতের বেলায় নাইট শিফট। নতুন আসা মৃতদেহগুলোর ছবি তুলতে হবে তাকে, তাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে এবং তারপর মৃতদেহগুলোকে মর্গের রেফ্রিজারেটরের মধ্যে রাখতে হবে। এটা হলো এমন একটা চেম্বার যেখানে মৃতদেহ রাখা হয় এবং সেই জায়গাটা পুরো ঠান্ডা থাকে, ফ্রিজের মতো, যাতে দেহের মধ্যে পচোচন না ধরে। এই কাজটা অনেকেই করতে পারে না, কারণ একটা লাশ কাটা ঘরে একা রাতের বেলায় কাটানো অনেক সাহসের ব্যাপার। মেগান সাহসী ছিল। হাসপাতালে তার এক সিকিউরিটি গার্ড ডেভের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে। পরের দিন থেকেই মেগান কাজ শুরু করে। কাজ করতে 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 হঠাৎ মেগানের পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলো ফিরে আসে। সে ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে ওষুধ না খেয়েই নিজেকে সামলে নেয়। আসলে সে যখন পুলিশের কাজ করত তখন এক দুর্ঘটনায় তার প্রেমিক গুলি খেয়ে মারা গিয়েছিল। মেগান তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এই ঘটনাটা তার উপর গভীরভাবে মানসিক প্রভাব ফেলে এবং এই জন্যই সে শুধুমাত্র ওষুধের ওপরেই বেঁচে আছে। যাই হোক, সেদিন রাতের বেলায় বাইরে থেকে একটা অজানা লোক আসে। সে মেগানকে বারবার বলতে থাকে, দরজা খোলো, আমাকে ভেতরে আসতে দাও। মেগান পরিষ্কার বুঝতে পারে যে লোকটা তো এখানে কাজ করে না, তো লোকটা দরজা খুলতে বলছে কেন। সে তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডদের জানিয়ে দেয়। কিছুক্ষণ পর একটা সিকিউরিটি গার্ড আসে যার নাম জেক, যার কাজ গাড়িতে করে মৃতদেহ নিয়ে আসা। সে হানার মৃতদেহটা নিয়ে আসে মুভির প্রথমে, যাকে তার বাবা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে, এবং মেগানকে বলে, আমি একা এটাকে আনতে পারবো না, তোমাকে বাইরে এসে সাহায্য করতে হবে। মেগান প্রথমে যেতে চায় না, কিন্তু উপায় না থাকায় বাইরে গিয়ে মৃতদেহটা নিয়ে আসে। আর ঠিক এই সুযোগেই এই অজানা লোকটা হাসপাতালে ঢুকে পড়ে, যদিও মেগান সেটা খেয়াল করে না। জেক্ট বলে, হানার মৃতদেহটা নাকি মাঝ রাস্তায় পড়েছিল আর একটা লোক তাকে টুকরো টুকরো করে কাটার চেষ্টা করছিল ওই মাঝ রাস্তায়। তার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায় আর লোকটা পালিয়ে যায়। মেগান মৃতদেহটাকে এনে খুলে দেখে আর ভয় পেয়ে যায়, কারণ মৃতদেহটার অবস্থা খুবই খারাপ। শরীরের অর্ধেকটা পুড়ে গেছে, কোমর আর গলায় বড় বড় কাটা দাগ, আর পুরো শরীরে আঘাতের চিহ্ন। মেগান মর্গের ফ্রিজে ঢোকানোর আগে মৃতদেহটার ছবি তুলতে চায়, কিন্তু হঠাৎ তার কম্পিউটার খারাপ হয়ে যায়। ফলে সে হানার কোনো ছবি বা ফিঙ্গারপ্রিন্ট কিছুতেই ঠিকভাবে নিতে পারে না। শেষে মেগান মৃতদেহটা মর্গের চেম্বারে ঢোকাতে চায়, ঠিক তখনই হঠাৎ পেছনের অনেক জিনিস নিজে নিজেই কাঁপতে শুরু করে। যতবার মেগান মৃতদেহটা চেম্বারে ঢোকাতে যায় ততবারই একই ঘটনা। হঠাৎই সব টেস্ট টিউব এবং কাঁচের বোতল মাটিতে পড়ে ভেঙে যায়। মেগান দৌড়ে কাঁচগুলো তুলতে যায়, কিন্তু তার হাত কেটে যায়। সে আগে হানার মৃতদেহটা চেম্বারের ভেতর ঢুকিয়ে দেয়, কিন্তু তার হাত থেকে এক ফোঁটা রক্ত হানার গায়ে পড়ে যায়। সে যখন নিজের হাতে ব্যান্ডেজ করছে, হঠাৎ হানার চেম্বারের দরজাটা নিজে নিজেই খুলে যায়। মেগান ভালো করে বুঝতে পারে যে হানা আসার পর থেকেই এই অদ্ভুত অলৌকিক ঘটনাগুলো ঘটে চলেছে। সে হাসপাতালের কম্পিউটারে হানা সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। সে দেখে হানার চোখের রং ছিল ব্রাউন বা বাদামি। মেগান অবাক হয়ে যায়, কারণ সে যখন চেম্বার খুলে হানাকে দেখে তার চোখের রং ছিল নীল। কি করে সম্ভব? ঠিক তখনই হঠাৎ মৃতদেহ থেকে অসংখ্য মাছি উড়ে বেরোতে থাকে। মেগান ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে এটা আসলে শুধুমাত্র একটা ভ্রম ছিল। মেগান একটু শান্ত হয়, কিন্তু এবার সে অনুভব করে তার আশেপাশে যেন কেউ আছে। ধীরে ধীরে চারিদিকে তাকিয়ে দেখে হানার চেম্বারটা খোলা আর ভেতরে হানা নেই। মেগান ভয়ে স্থির হয়ে যায়। সে দেখে সেই অজানা লোকটা যে লুকিয়ে হাসপাতালে ঢুকেছিল, সে হানার মৃতদেহ নিয়ে পালানোর চেষ্টা করছে। লোকটা হঠাৎই মেগানের ওপরে হামলা করে, কিন্তু মেগান কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে সিকিউরিটিকে খবর দেয়। মেগান দেখে
লোকটা হানার মৃতদেহ নিয়ে সেই ঘরে গেছে যেখানে মৃতদেহগুলোকে পোড়ানো হয়। মেগান তাকে থামানোর অনেক চেষ্টা করে এবং তখনই সিকিউরিটি গার্ডরা এসে লোকটাকে ধরে ফেলে। লোকটা চিৎকার করতে করতে বলতে থাকে, তোমরা ভুল করছো, কোনো একটা ভুল হচ্ছে তোমাদের। হানা মারা যায়নি, হানা এখনও বেঁচে আছে। মেগান আবার হানার মৃতদেহটা চেম্বারে রেখে দেয়, কিন্তু সে লক্ষ্য করে হঠাৎ মৃতদেহটা নড়ে উঠেছে এবং তার দিকেই তাকিয়ে আছে। তবে কি লোকটা ঠিকই বলছিল? হানা এখনও বেঁচে আছে? কি করে সম্ভব? মেগান ধীরে ধীরে কাছে যায় এবং দেখে সত্যি হানা হালকা করে শ্বাস নিচ্ছে। মেগান ভয়ে চমকে ওঠে এবং চেম্বারটা বন্ধ করে দেয়। একটা মৃতদেহ শ্বাস নিচ্ছে? সম্ভব? ঠিক তখনই তার বান্ধবী, যে কিনা নার্স হিসেবে কাজ করে, সে দেখতে আসে। নার্স বলে, তুমি ভয় পেয়ে গেছো, তোমার বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু মেগান জানত সে যা দেখছে সব সত্যি, তাই সে সেখানেই থাকতে চায়। এরপর দেখা যায় অ্যান্ড্রুকে। অ্যান্ড্রু একজন পুলিশ অফিসার এবং একই সাথে সে মেগানের পুরনো প্রেমিক ছিল। অ্যান্ড্রু মেগানের সঙ্গে দেখা করতে আসে। মেগান হানার যতটুকু ফিঙ্গারপ্রিন্ট নিতে পেরেছিল সেটা অ্যান্ড্রুকে দিয়ে বলে, এই মেয়েটার ব্যাপারে আরেকটু খোঁজ করো তো, কিছু সন্দেহ আছে। পুরো ব্যাপারটা কি হয়েছে বোঝার জন্য মেগান সিসিটিভি ফুটেজ চেক করে। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগে, কিন্তু হঠাৎ এক জায়গায় খুব হালকা একটা ছায়া দেখা যায়। সে তার নার্স বান্ধবীকে ডেকে দেখায় এবং সবকিছু বোঝানোর চেষ্টা করে যে এই লাশ কাটা ঘরে কিছু তো অস্বাভাবিক আছে। কিন্তু তার বান্ধবী কিছুই বিশ্বাস করে না। ওই যে একটা কথা আছে, ভূত, প্রেত, পিশাচ, যে দেখেছে বিশ্বাস করে, যে দেখেনি তার কাছে কল্পনা। তার বান্ধবী উল্টো বলে, তুমি হয়তো ডিপ্রেশনের ওষুধ খেয়েছ, তাই এসব ভুলভাল দেখছ, মানে হ্যালোসিনেট বা কল্পনা করছো। সে মেগানকে শান্ত হতে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেই নার্সেরই মনে হতে থাকে যেন তার আশেপাশে কেউ আছে। সে ধীরে ধীরে একটা ঘরে গিয়ে দেখে একটা ভয়ঙ্কর দানবের মতো চেহারা, যেটা আর কেউ নয়, হানার মৃতদেহ। নার্স পরিষ্কার বুঝতে পারে যে মেগান সত্যি সত্যি সব কিছু বলছিল। নার্স নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে এবং একসময় ছাদে পালিয়ে যায়, কিন্তু হানার মৃতদেহ সেখানেও পৌঁছে যায়। হানার শরীরে থাকা শয়তান এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সে নার্সকে শূন্যে তুলে তার হাত পা বাঁকিয়ে সেখানেই মেরে ফেলে। আসলে হানার ভেতরে সেই শয়তান একে একে মানুষ মেরে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলছিল। এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন পুরনো গ্রন্থের মধ্যেও লেখা আছে। শয়তান নিজেকে শক্তিশালী করার জন্য মানুষকে মেরে তার আত্মা নিজের বশে করে নেয়। হয়তো এরকমই কিছু হচ্ছিল, আর এই কারণেই ডেভকে মারার পর তার কোমরের আঘাতটা নিজে থেকেই সেরে গিয়েছিল, কারণ ডেভকে সে মেরেছিল এবং তার আত্মাকে সে নিজের মধ্যে নিয়ে আসে, এবং এভাবে সে কোমরের মধ্য থেকে নিজের আঘাতটাকে সারিয়ে ফেলে, কারণ সে শক্তিশালী হয়েছে আগের থেকে। হানার শরীরটা দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এই কোমরের মধ্যে এই আঘাতটা দেখেছিলে না? ওর কোমরে একটা বড় আঘাত ছিল। জেক অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু সেটা কোথায় গেল? জেককে সবকিছু বলে মেগান। সবকিছু শোনার পর জেক মেগানকে সাবধানে থাকতে বলে চলে যায়। এরপর মেগান যখন অ্যান্ড্রুর সাথে ফোনে কথা বলছিল, ঠিক তখনই দেখা যায় পেছন থেকে হানার শরীরটা ধীরে ধীরে লিফটের ভেতরে ঢুকে পড়ছে। হানার শরীরে থাকা শয়তান এবার জেককে মারার উদ্দেশ্যে এগোচ্ছে। জেকবের গাড়িটা হঠাৎ নিজে নিজেই থেমে যায়, আর সে আশেপাশে এক ভয়ঙ্কর অস্বাভাবিক পরিবেশ অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে যে সামনের আশেপাশে কিছু তো একটা অশুভ ঘটতে চলেছে। ওদিকে মেগান সিসিটিভিতে দৃশ্যটা দেখে, যেখানে হানার মৃতদেহটা লিফটের মধ্যে ঢুকছিল। সে তাড়াতাড়ি জেবকে বাঁচাতে যায়। এদিকে হানা ভয়ঙ্করভাবে জেবকে মেরে ফেলে। অন্যদিকে মেগান যখন জেবকে খুঁজছে, তখনই হঠাৎ পেছন থেকে সেই অজানা লোকটা মেগানকে ধরে ফেলে এবং কাঁপতে কাঁপতে বলে, ওই মেয়েটার মধ্যে শয়তান আছে।
কিন্তু আমি কি করে ভুলে যাই যে ও আমার মেয়ে, ও তো আমার নিজের সন্তান। কথাটা শুনে মেগান অবাক হয়ে যায়। লোকটা বলে, হানা একসময় ডিপ্রেশনে ভুগত, কিন্তু ধীরে ধীরে এক শয়তান তার শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর সেই শয়তান যখন হানার শরীরটা নিয়ন্ত্রণে নিত, তখন তার চোখের রং বদলে যেত। এবং এই কারণেই সেই পিশাচ বা সেই আত্মাকে হানার শরীর থেকে বের করার জন্যই তার উপরে তন্ত্রমন্ত্র করা হতো বা এক্সট্রসিজম করা হতো। সে আরও বলে, শেষবার যখন এক্সট্রসিজম করা হচ্ছিল, আমি অন্য একজনকে বাঁচাতে গিয়ে আমার নিজের মেয়েকেই মেরে ফেলেছিলাম বালিশ চাপা দিয়ে। কিন্তু তবুও শয়তানটা তার শরীর ছাড়েনি এবং হানার শরীরটা যখন আমি কবর দেই, সেই কবর থেকে লাশটা উধাও হয়ে যায়। তাই এখন হানার শরীরটাকে ধ্বংস করার একটাই উপায়, আগুনে পুড়িয়ে ফেলো। মেগান এবং হানার বাবা মিলে হানাকে আগুনে পোড়ানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ হানার শরীর জেগে ওঠে এবং মেগানকে ধরে ফেলে। সে হিংস্রভাবে মেগানকে মারার চেষ্টা করতে থাকে। হানার বাবা মেগানকে বাঁচাতে গিয়ে তার সঙ্গে লড়াই শুরু করে। শুরু হয় এক মানুষের সঙ্গে এক পিশাচ প্রেতাত্মার লড়াই। কিন্তু হানা নিজের বাবাকেই আগুনে ফেলে দেয় এবং ধীরে ধীরে মেগানের দিকে এগিয়ে আসে। মেগানের শ্বাস নিতে কষ্ট হতে থাকে, সে আর পালাতে পারছে না। হানা তার উপর চেপে বসে। মেগান ভয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সে মর্গের অর্থাৎ ওই লাশ কাটা ঘরের একটা চেম্বারের ভেতরে বন্দী। একটা যাজান্ত মানুষকে হানার ভেতরে থাকা শয়তানটা চেম্বারের মধ্যে ভর্তি করে দিয়েছে। চারিদিকে মৃতদেহ দেখে মেগান হতভম্ব হয়ে যায়। সে কোনোভাবে ধাক্কা মেরে চেম্বারটা থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই অ্যান্ড্রু সেখানে পৌঁছে যায়। ওদিকে দেখা যায় হানার মৃতদেহ দেয়াল বেয়ে আস্তে আস্তে নেমে আসছে, আর এখন সে আগের থেকেও বেশি শক্তিশালী। সে অ্যান্ড্রুকে শূন্যে তুলে ফেলে। কিন্তু মেগান আর এবার ভয় পায় না, কারণ সে সন্ধ্যাবেলা থেকে একের পর এক জিনিস দেখতে দেখতে তার মধ্যে একটা মানসিক শক্তি চলে এসেছে। এখন সে আর শয়তানকে ভয় পায় না। সে হানাকে গুলি করে অজ্ঞান করে দেয় এবং অ্যান্ড্রুকে বাঁচায়, এবং তারপর মেগান একাই হানার মৃতদেহটাকে আগুনে পোড়াতে নিয়ে যায়। হানা ধীরে ধীরে আগুনে জ্বলতে শুরু করে, কিন্তু হঠাৎ হানার মধ্যে সেই শয়তানটা জ্ঞান ফিরে আসে এবং মেগানকে টেনে নেওয়ার চেষ্টা করে। মেগান কোনোভাবে নিজেকে বাঁচিয়ে হানাকে পুরোপুরি আগুনের মধ্যে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত পুলিশ এসে মেগানকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার 2 মাস কেটে গেছে। মেগান আগের থেকে অনেকটাই সুস্থ। শেষ দৃশ্যে দেখা যায় একটা মাছি এসে আয়নায় বসেছে। মেগান একটুও না ভেবে মাছিটাকে মেরে ফেলে আর বলে, এবার আমাকে কেউ থামাতে পারবে না। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু মেগান এই কথাটা কেন বলল? মেগান এই কথাটা এই জন্যই বলল, শেষবারের মতো সে যখন হানাকে ধাক্কা দিয়ে আগুনে ফেলছিল, হতে পারে তার ভেতরের শয়তান মেগানের শরীরের ভেতরে চলে এসেছে, এবং এই কারণেই সাধারণ একটা মাছিকে সে মেরে ফেলে এই কথাটা বলছে, এবার আমাকে কেউ থামাতে পারবে না। কারণ তখন তো মেগান তাকে থামিয়েছিল, কিন্তু এবার তাকে কে থামাবে? এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।